তো দেখো ভয়েস কাকে বলে? এই যে আমরা কোনো কথা বলছি, আমরা যে আমাদের মনের ভাব প্রকাশ করছি কথার মাধ্যমে, সেই কথাটার প্রকাশ করার যে ভঙ্গি, সেই ভঙ্গিমাটাকে আমরা বলছি ভয়েস বা বাচ্য। তাহলে কি বলা হচ্ছে দেখো, তাহলে ভয়েস বা বাচ্য কাকে বলে? এই যে আমরা ক্রিয়ার ভাবটা প্রকাশ করছি, এই ক্রিয়ার প্রকাশ ভঙ্গিমাকে ভয়েস বা বাচ্য বলে। তাহলে ভয়েস মানে হচ্ছে বাচ্য। কাকে বলে? ক্রিয়ার প্রকাশ ভঙ্গিমাকে ভয়েস বা বাচ্য বলে। বুঝে গেল? এই যে আমরা কথা বলছি, তার ক্রিয়ার ভাবটা প্রকাশ করছি, সেই প্রকাশ করার ভঙ্গিটা কিভাবে আমরা প্রকাশ করছি, সেই ভঙ্গিমাটা হচ্ছে ভয়েস। এই ভয়েসকে আমরা দুভাগে ভাগ করছি। কভাবে ভাগ করলাম? দুভাগে। কি কি? একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তাহলে আমরা এই ভয়েসকে দুভাগে ভাগ করছি, মেনলি দুভাগে ভাগ করছি। একটা অ্যাক্টিভ ভয়েস, যার বাংলা মানে হচ্ছে কর্তৃবাচ্য। দুই হচ্ছে প্যাসিভ ভয়েস, যার বাংলা মানে হচ্ছে গণবাচ্য। বুঝা গেল? তাহলে ভয়েস কাকে বলে বুঝা গেল? ভয়েস কয় প্রকার না? ভয়েস হচ্ছে দুই প্রকার। ভয়েস কয় প্রকার বললাম? ভয়েস হচ্ছে দুই প্রকার। কি কি? অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস মানে হচ্ছে কি কর্তৃবাচ্য, আর প্যাসিভ ভয়েস মানে হচ্ছে কর্মবাচ্য। এবার এই যে অ্যাক্টিভ ভয়েস বললাম কর্তৃবাচ্য, কর্তৃবাচ্য কাকে বলে? দেখো, যে সেন্টেন্সে, ভালো করে বুঝো, যে সেন্টেন্সে সাবজেক্ট নিজে সক্রিয় বা অ্যাক্টিভ ভাবে কাজটি করে তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। এই যে অ্যাক্টিভ ভয়েস, এই নামটার মধ্যেই বোঝানো আছে। তাহলে যে সেন্টেন্সে কি বলা হলো, যে সেন্টেন্সে সাবজেক্ট নিজে সক্রিয় বা অ্যাক্টিভ ভাবে, সক্রিয় বা অ্যাক্টিভ ভাবে কাজটি করে, সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। মানে সাবজেক্ট এখানে নিজে সক্রিয় থাকবে, নিজে অ্যাক্টিভ থাকবে, অ্যাক্টিভ ভাবে কাজটা করবে। মানে দেখো এক্সাম্পল দেখো, আই রিড এ বুক, আমি একটি বই পড়ি। আমি একটি বই পড়ি, আমি নিজে সক্রিয় থেকে বইটা পড়ছি, কাজটা করছি। তাহলে আমি এখানে সক্রিয়, আইটা সক্রিয় ভাবে কাজটা করছে। আই রিড এ বুক, তাহলে এখানে সাবজেক্ট সক্রিয় ভাবে কাজটা করছে, সেই জন্য এটা হচ্ছে তোমার অ্যাক্টিভ ভয়েস। দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে, তারা ফুটবল খেলে, তারা নিজেরা সক্রিয়ভাবে ফুটবল খেলছে। দে প্লে ফুটবল, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। দেখো অ্যাক্টিভ ভয়েস কি বলা হচ্ছে, যে সেন্টেন্সে সাবজেক্ট নিজে সক্রিয় বা অ্যাক্টিভ ভাবে কাজটি করে তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। সাবজেক্ট নিজে অ্যাক্টিভ, সেই জন্য অ্যাক্টিভ ভয়েস। এক্সাম্পল কি বললাম, আই রিড এ বুক, দে প্লে ফুটবল। আরো কিছু এক্সাম্পল দেখছি দেখো। ধর বললাম হি সিংস এ সং, সে একটি গান করে, ঠিক আছে। ধর বললাম সি রাইটস এ পোয়েম, সে একটি কবিতা লেখে। এখানে হি সাবজেক্ট সক্রিয় হবে, কি করছে? গান করছে। সি হচ্ছে তোমার সাবজেক্ট, সক্রিয় হবে কবিতা লিখছে। তাহলে এগুলো হচ্ছে কি অ্যাক্টিভ ভয়েস। এই অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে আমরা যদি সাধারণভাবে একটা গঠন দেখতে যাই, অ্যাক্টিভ ভয়েসের গঠন কি হবে? প্রথমে কি আসছে? সাবজেক্ট, তারপর কি আসছে? ভার্ব, আর তারপর কি আসছে? অবজেক্ট। তাহলে অ্যাক্টিভ ভয়েসের যদি আমরা গঠন বলি তো কি বলবো? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এতটা বোঝা গেল? তাহলে অ্যাক্টিভ ভয়েসের গঠনটা কি? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এবার প্যাসিভ ভয়েস কাকে বল? প্যাসিভ ভয়েস দেখো, যে সেন্টেন্সে সাবজেক্ট সক্রিয় বা অ্যাক্টিভ ভাবে কাজটি করে না। আগে সাবজেক্ট সক্রিয় বা অ্যাক্টিভ ভাবে কাজটি করছিল, এখানে সাবজেক্ট সক্রিয় বা অ্যাক্টিভ থাকছে না, সাবজেক্ট অ্যাক্টিভ ভাবে কাজটা করছে না। সাবজেক্ট সক্রিয় বা অ্যাক্টিভ ভাবে কাজটি করে না, কিন্তু অবজেক্টের কাজটি তার দ্বারা করা হয়। যে কাজটা অবজেক্টের করার কথা ছিল, সে কাজটা কে করছে? সাবজেক্ট করছে, ঠিক আছে। তাকে বলা হচ্ছে কি প্যাসিভ ভয়েস। তাহলে কি বললাম, যে সেন্টেন্সে সাবজেক্ট সক্রিয় বা অ্যাক্টিভ ভাবে কাজটি করে না, কিন্তু অবজেক্টের কাজটি তার দ্বারা করা হয়, তাকে কি বলা হচ্ছে? বুঝা গেল? এক্সাম্পল দেখো, এ বুক ইজ রিড বাই মি, মানে একটি বই আমার দ্বারা পড়া হয়, আমি সক্রিয়ভাবে বইটা পড়ছি না। যখন বললাম আই রিড এ বুক, অ্যাক্টিভ ছিল, অ্যাক্টিভ ভয়েস। এ বুক ইজ রিড বাই মি, প্যাসিভ ভয়েস। দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে, অ্যাক্টিভ ভয়েস। ফুটবল ইজ প্লেড বাই দেম, ফুটবল তাদের দ্বারা খেলা হয়। মানে কর্মের কাজটা কে করছে? কর্মের কাজটা সাবজেক্ট করছে। করার কথা ছিল অবজেক্টের, যে অবজেক্টের কাজটি সাবজেক্ট দ্বারা করা হয়, সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস।
বাংলাতে কি করে বলবে? ওই দ্বারা কথাটা থাকবে। এবার এখানে আমি বই পড়ি, আমার দ্বারা বই পড়া হয়, বই আমার দ্বারা পড়া হয়, এই দ্বারা কথাটা থাকবে। ফুটবল ইজ প্লেড বাই দেম, ফুটবল তাদের দ্বারা খেলা হয়, তারা ফুটবল খেলে, একটি বল, ফুটবল তাদের দ্বারা খেলা হয়, বেশি বল। বুঝে গেল? তো এতটা পর্যন্ত ক্লিয়ার হলো? তো এতটা আমরা কি বুঝলাম দেখো, ভয়েস মানে বাচ্য, ক্রিয়ার প্রকাশ ভঙ্গিমাকে ভয়েস বা বাচ্য বলে। বুঝে গেল? ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস বা কর্তৃবাচ্য, প্যাসিভ ভয়েস বা কর্মবাচ্য। বুঝে গেল? তারপর দেখো অ্যাক্টিভ ভয়েস কাকে বলে? যে সেন্টেন্সের সাবজেক্ট নিজে সক্রিয় বা অ্যাক্টিভ ভাবে কাজটি করে তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। এক্সাম্পল দেখো, আই রিড এ বুক, দে প্লে ফুটবল, হি সিংস এ সং, সি রাইটস এ পোয়েম। প্যাসিভ ভয়েস, যে সেন্টেন্সের সাবজেক্ট সক্রিয় বা অ্যাক্টিভ ভাবে কাজটি করে না, কিন্তু সাবজেক্টের কিন্তু অবজেক্টের কাজটি তার দ্বারা করা হয়, অবজেক্টের কাজটা সাবজেক্ট দ্বারা করা হয়, তাকে প্যাসিভ ভয়েস। দেখো এই যে বললাম হি সিংস এ সং, এটা যদি প্যাসিভে করি কি হবে? এ সং ইজ সাং বাই হিম, মানে তার দ্বারা একটি গান করা হয়। তারপর দেখো সি রাইটস এ পোয়েম, এ পোয়েম ইজ রিটেন বাই হার। ঠিক আছে? দেখো এইখানে আমরা জেনারেল গঠনটা কি দেখলাম? এইখানে প্রথমে সাবজেক্ট ছিল, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। এখানে প্রথম কি আসছে? অবজেক্ট। তাহলে অবজেক্টটাকে আমরা প্রথমে নিয়ে চলে আসছি, প্রথম অবজেক্ট। অবজেক্টের পরে দেখা একটা অক্সিলারি ভার্ব রয়েছে, ইয়াম ইজ আর ওয়াজ ওয়ার, এগুলো কি অক্সিলারি ভার্ব? তাহলে অক্সিলারি ভার্ব আমরা সংক্ষেপে লিখছি এ ভি। তারপর দেখো ভার্বের থার্ড ফর্মটা বসছে, দেখো সাং, রিটেন, ভার্বের পাস্ট পার্টিসিপল মানে ভার্বের থার্ড ফর্ম ভি থ্রি। তারপর দেখো একটা প্রিপোজিশন আসছে, বেশিরভাগ ক্ষেত্রে বাই, তাহলে আমরা বাইটাই লিখলাম। তারপর শেষে সাবজেক্টটা বসছে, সাবজেক্টটা অবজেক্ট রূপে বসছে। তাহলে এটা কি হলো? এটা হচ্ছে প্যাসিভ ভয়েসের সাধারণ গঠন। মানে যখন তুমি অ্যাক্টিভে করবে তখন সাবজেক্ট ভার্ব অবজেক্ট নিয়ে কাজ করবে, যখন প্যাসিভ করবে অবজেক্ট, তারপর অক্সিলারি ভার্ব বসবে একটা টেন্স অনুযায়ী, তারপর ভার্বের থার্ড ফর্ম, তারপর বাই, তারপর তোমার শেষে সাবজেক্টটা বসবে। বুঝা গেল এতটা? ক্লিয়ার? দেখো এখন এই যে দেখো একটা জিনিস বুঝো, এইখানে আই লিখলাম, আবার এখানে সেটা মি করলাম, এখানে দে লিখলাম, এখানে দেম করলাম, এখানে হি লিখলাম, সেটাকে হিম করলাম, এখানে সি লিখলাম, এখানে হার লিখলাম। একটা ছকের মাধ্যমে আমরা এই কোন সাবজেক্টে কি অবজেক্ট হবে সেটা বুঝিয়ে নেবো। ঠিক আছে? দেখো নেক্সট দেখো, লিখো এই ছকটা খাতায় লিখো। একদিকে লেখো সাবজেক্ট আর একদিকে লিখো অবজেক্ট, একদিকে সাবজেক্ট একদিকে অবজেক্ট, আর উপর লেখো টেবিল নাম্বার ওয়ান, টেবিল নাম্বার ওয়ান। এরকম কিছু ছকের মাধ্যমে আমরা ভয়েসটা দেখবো। টেবিল নাম্বার ওয়ান, দেখো একটু আগেই বললাম সাবজেক্ট হিসাবে, দেখো সাবজেক্ট যদি আই থাকে তাহলে বলো অবজেক্ট কি হলো? সাবজেক্ট যদি উই থাকে তাহলে কি হবে? আর সাবজেক্ট যদি ইউ থাকে, সাবজেক্ট যদি হি থাকে তাহলে কি হবে বলো? হি থাকলে হিম, সি থাকলে হার, যদি ইট থাকে কোনো চেঞ্জ হবে না, ইটটা এটাই রেখে দেবে। যদি দে থাকে তাহলে কি হয়ে যাবে? এটা দেম হবে। যদি কোনো নাম থাকে, সাপোজ ধরো আমি রাম ধরলাম, সেই নাম থাকলে সেটা রামই হয়ে থাকবে, যে নামটা থাকবে সেটাই। তাহলে ইটের কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে? কোনো যদি নাম থাকে সেই নামটাই আমরা রেখে দেবো।
এতটা বোঝা গেল। আই যদি সাবজেক্ট হয় তোমাকে আই এর বদলে কি করতে হবে, ভয়েস চেঞ্জ করার পরে মে করতে হবে। উই যদি সাবজেক্ট হয় আস করতে হবে। হিউ যদি সাবজেক্ট হয় ইউ রেখে দিতে হবে। হি থাকলে হিম করবে, সি থাকলে হার করবে, ইট থাকলে ইটাই রেখে দেবে, দে থাকলে দেম করবে, না কোনো নাম থাকলে নাম রেখে দিবে। এত ক্লিয়ার লেখা হয়েছে? দেখো এরপরে আরেকটা ছক করছি আমরা। এটা দেখো টেবিল নাম্বার 2। এই টেবিল নাম্বার 2টাতে আমরা দেখো টেবিল নাম্বার 2টা করাচ্ছি। তার আগে আমরা যে ভয়েস চেঞ্জ করব তার কিছু রুলস আছে, ঠিক আছে? সেই রুলস গুলো আমরা দেখে নেব। এটা কিন্তু শুধুমাত্র অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে, সব সেন্টেন্সের ক্ষেত্রে নয়। কি বললাম? অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে কি লিখবো? অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করার নিয়ম। প্রত্যেকটা সেন্টেন্সের আলাদা আলাদা নিয়ম। অ্যাসার্টিভ সেন্টেন্সে একরকম নিয়ম, ইন্টারোগেটিভ সেন্টেন্সে একরকম নিয়ম, অবজেক্টিভ সেন্টেন্সে একরকম নিয়ম, ইম্পারেটিভ সেন্টেন্সে একরকম নিয়ম। প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা নিয়ম। এইখানে দেখো আমরা যেটা করব, অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করার নিয়মটা শিখবো, যেটা তোমাদের পরীক্ষায় বেশি থাকে। ইন্টারোগেটিভও বেশি থাকে, অবজেক্টিভটা অতটা থাকে নাই, ইম্পারেটিভটা থাকে। ইম্পারেটিভ সেন্টেন্সটা ভালো করে শিখতে হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্সটা ভালো করে শিখতে হবে, আর অ্যাসার্টিভ সেন্টেন্সটা ভালো শিখতে হবে। তিনটা সেন্টেন্স তুমি ভালো করে শিখে যাও, তোমার কিন্তু ভয়েস চেঞ্জ একদম ক্লিয়ার। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের দেখো সাধারণ নিয়মগুলো কি শিখবো। সবার প্রথম কাজ যেটা তোমার করতে হবে, 1 নম্বরে আগে তো সাবজেক্ট অবজেক্ট তোমাকে চিনতে হবে, ঠিক আছে? তাহলে প্রথমে কি করবে, সবার প্রথমে 1 নম্বরে কি করতে হবে, সবার প্রথম কাজ অবজেক্টটাকে আইডেন্টিফাই করে সেটাকে সাবজেক্ট করতে হবে। প্রথম কাজ কি? তাহলে অবজেক্টটিকে সাবজেক্ট করতে হবে। এইটা তোমার প্রথম কাজ, অবজেক্টটিকে সাবজেক্ট করতে হয়। হয়ে গেল প্রথমে। 2 নম্বর কাজ, তোমাকে দেখতে হবে যে কোন টেন্সে আছে, সেইটা প্রথম। সেকেন্ড কাজ তোমার টেন্স দেখতে হবে, আর দেখতে হবে এই অবজেক্টটাকে তুমি সাবজেক্ট করলে সেই সাবজেক্টটা কি। এই যে অবজেক্টটাকে সাবজেক্ট করলে, সাবজেক্টটা করলে সেই সাবজেক্টটা তোমার লক্ষ্য রাখতে হবে। টেন্স ও সাবজেক্ট অনুযায়ী, টেন্স ও সাবজেক্ট অনুযায়ী তোমাকে অক্সিলারি ভার্ব বসাতে হবে। টেন্স ও সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাতে হবে। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে প্রথম কাজ কি? অবজেক্টটাকে সাবজেক্ট করা। দ্বিতীয় কাজ কি? টেন্স ও সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্ব বসানো। 3 নম্বর কাজ কি? এই যে ভার্বের ফর্ম তোমাদেরকে পড়ানো হয় প্রতিদিন 15টা 20টা করে তোমরা ভার্বের ফর্ম লেখো। এই ভার্বের যে ফর্ম, এই ভার্বের থার্ড ফর্ম যেটাকে আমরা বলি পাস্ট পার্টিসিপেল ফর্ম। কি বলি? এই ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম বা সেটাকে তুমি ভার্বের থার্ড ফর্ম বলতে পারো। ভার্বের থার্ড ফর্ম বসাতে। এটা কিন্তু মনে রাখবে, ভয়েস চেঞ্জ মানে এই দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ। একে তুমি দেখবে যে ওখানে অক্সিলারি ভার্ব আছে কিনা, তোমাকে অক্সিলারি ভার্ব বসাতে হবে। তাহলে এইটা কিন্তু মেইন, অক্সিলারি ভার্ব আর ভার্বের থার্ড ফর্ম, এই দুটো কিন্তু তোমাকে বোঝাতে হবে। ভয়েস চেঞ্জ মানে সেখানে তোমার অক্সিলারি ভার্ব আনতে হবে, ভয়েস চেঞ্জ মানে সেখানে ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে। বুঝা গেল? 3 নম্বর হলো। 4 নম্বরে আমরা কি করবো, প্রিপোজিশন বসে। কি বলবে? একটা প্রিপোজিশন বসাতে হবে। প্রিপোজিশন, ঠিক আছে? প্রিপোজিশন হিসাবে
বেশিরভাগ ক্ষেত্রে 100% কিন্তু বলতে পারি না যে বাই বসবে, তো বেশিরভাগ ক্ষেত্রে ম্যাক্সিমামটা কি বসে বাই বসে। কিছু কিছু জায়গায় আছে উইথ বসবে, যেমন কাভার্ড উইথ, নোন টু, ম্যারেড টু, কিছু কিছু জায়গা আছে যেখানে টু বসে। ঠিক আছে, যেগুলো আমরা পরে একটা লিস্ট করে দেবো। এই সেই কিছু পার্টিকুলার ভার্ব আছে যে ভার্বগুলোর পরে কিন্তু বাই বসে না, তো সেই ভার্বগুলো তুমি কি করবে, মুখস্থ করবে যে এই ভার্বটার পরে এটা কি বসবে, ইন্টারেস্টেড এর পরে ইন বসে, এগুলো কিন্তু মনে রাখবে। ঠিক আছে, 5 নম্বরের কাজ কি তোমার? 5 নম্বরের কাজ হচ্ছে সাবজেক্টটিকে অবজেক্ট করতে হবে। তাহলে 5 নম্বর কাজ হচ্ছে সাবজেক্টটিকে অবজেক্ট করতে হয়। এই 5টা নিয়ম তুমি যদি মনে রাখতে পারো, তাহলে কিন্তু হলো। কি কি 5টা নিয়ম তাহলে বললাম, আমি আরেকবার রিকল করলাম। অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে। 2 নম্বরে টেন্স আর সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্ব বসে দেবো। 3 নম্বরে তোমাকে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভার্বের থার্ড ফর্মটা বসে দেবো। আর 4 নম্বর তোমাকে প্রিপোজিশন হিসাবে বেশিরভাগ ক্ষেত্রে বাই বসে, ম্যাক্সিমামই বাই বসে, কিছু কিছু ব্যতিক্রম আছে যেগুলো পরে লিখে দেবো। আর 5 নম্বর কি হচ্ছে, সাবজেক্টটাকে অবজেক্ট করতে হবে। এই 5টা নিয়ম যদি তুমি মনে রাখতে পারো তাহলে ভয়েস টেস্ট তোমার কাছে ইজি। দেখো আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে হচ্ছে। ধরো বললাম হি রিডস এ বুক। ঠিক আছে, এইখানে দেখো প্রথম কাজ তোমার সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট। প্রথম কাজ কি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট তোমাকে আইডেন্টিফাই করতে হবে। এই দেখো হি রিডস এ বুক, দেখো সবার প্রথমে কাজ তুমি ভার্বটাকে খুঁজে বার করবে, কারণ সব থেকে সোজা ভার্বটাকে খুঁজে বার করা। ভার্ব মানে ক্রিয়াপদ, যেখানে কিছু করা বোঝায়। রিড মানে পড়া, ভার্ব ইজিলি পাই গেলে। যে ভার্ব মানে করা বোঝায়, ভার্ব পাই গেলে, ভার্ব পাই গেলে। এরপরে ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করবে। ভার্বকে কি করবে, কে বা কারা দিয়ে প্রশ্ন করবে। তা ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করার পরে যে উত্তরটা পাওয়া যাবে সেই হচ্ছে সাবজেক্ট। ধরো হি রিডস এ বুক, সে একটি বই পড়ে। কে বই পড়ে, সে, সে হচ্ছে সাবজেক্ট। তাহলে ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে সাবজেক্ট। আবার ভার্বকে তুমি কি বা কাকে দিয়ে যদি প্রশ্ন করো, যেটা পাওয়া সেটা অবজেক্ট। মানে ধরো সে কি পড়ে, বই পড়ে, তাহলে বইটা হচ্ছে কি অবজেক্ট। তাহলে এই দুটো জিনিস মনে রাখবে। সাবজেক্ট বার করবো কিভাবে, সাবজেক্ট বার করতে গেলে তোমাকে কে বা কারা দিয়ে কোশ্চেন করতে হবে। আর অবজেক্ট বার করার জন্য তোমাকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। কাকে প্রশ্ন করবে, ভার্বকে। সবসময় ভার্বকে আমরা প্রশ্ন করবো। ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করব, যেটা উত্তর পাবো সেটা হোক সাবজেক্ট। ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করবো, তাহলে যেটা উত্তর পাবো, ঠিক আছে, সেটা হচ্ছে তোমার অবজেক্ট। ঠিক আছে, তাহলে দেখো এইবারে আমরা নিয়মটা ধরে ধরে দেখবো তোমরা কতটা করতে পারলে, নিজেরা কতটা শিখলে নিজেরা বুঝতে পারবে। হি রিডস এ বুক, প্রথম কাজ অবজেক্ট থেকে সাবজেক্ট করতে হয়। তাহলে প্রথমে এ বুক কি হলো, চলে গেল, কি হলো, এ বুক। বেস টেন্স ও সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্ব বসে। দেখো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ করার সময় অক্সিলারি ভার্ব অ্যাম অথবা ইজ অথবা আর বসে। এখানে এ বুক একটা বই, তাহলে ইজ বসবে। তাহলে এ বুক ইজ, সেকেন্ড কাজ হয়ে গেল। 3 নম্বর ভার্বের থার্ড ফর্ম, রিডের থার্ড ফর্মটা বানানটা কি, উচ্চারণটা রিড রেড রেড। তাহলে উচ্চারণটা আমরা রেড করলেও বানানটা একই লিখবো। তাহলে এ বুক ইজ রেড বাই, হি থাকলে কি হবে, আগের ছবি দেখাইছি, বাই হি থাকলে হিম, হি থাকলে কি হবে হিম। বুঝা গেল। আরেকটা এক্সাম্পল দিই, ধরো বললাম সি
সিংস এ সং। এতটা ক্লিয়ার হলো? দেখো একই রকম ভাবে আমরা সাবজেক্ট ওরিয়েন্ট করবো। সাবজেক্ট সে গান করে, কে গান করে? সে, কি হচ্ছে সাবজেক্ট, আর সে কি করে? গান করে। তাহলে এ সং হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, এবার দেখো প্রথম কাজ কি বললাম, অবজেক্টটাকে সাবজেক্ট করবে। অবজেক্টটাকে সাবজেক্ট করে নিয়ে আসো, এ সং প্রথমে চলে আসবে। ঠিক আছে, এখানেও একটাই বোঝাচ্ছে, তাহলে ইজ বসে। দিয়ে সিং এর থার্ড হচ্ছে সাং বাই হার। ঠিক আছে, বোঝা গেল? তো দেখি তুমি কিরকম বুঝতে পারলে। একটা এক্সাম্পল দিই, তুমি এসে করো।